আজকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। মহিলারা এই মুহূর্তে মাথায় ঘট নিয়ে, টিকলি পরে, টায়রা পরে তারা রাস্তা নেমে পড়েছেন। যে উন্মাদনায় তারা এসেছেন। राम जी आए, मेरे आराध्य आए हैं, तो मैं क्यों ना सजूं, क्यों ना सहरूं। जय श्री राम। এর স্পেশালিটি বোধহয় একটাই যে সরাসরি এই চা কিন্তু আমাদের কলকাতা থেকে চলে এসেছে, মানে বড়বাজার থেকে গোটা টিম চলে এসেছেন। তুমি করে দেখলে বোঝা মুশকিল যেটা ট্রাক না বাস নাকি গোটা কোথাও রাজ দরবার। এখান থেকে সরজু নদীর জল নিয়ে এই মন্দির থেকে সরাসরি সেই জল যাবে শ্রীরামের শ্রীচরণে। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর একদম অযোধ্যা থেকে রাম মন্দিরের সামনে থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, শেষ মুহূর্তের কাউন্টডাউন চলছে। গোটা দেশের অপেক্ষা, যে আন্দোলন এতদিন ধরে চলেছে, যার জন্য অনেক ইতিহাস তৈরি হয়েছে, কিন্তু সেই আবেগ শেষ পর্যন্ত আইনি লড়াই লড়ে জিতে নিয়েছে। এবং সে আবেগে ভর করেই শেষ পর্যন্ত রামলাল্লা আসছেন তার ভক্তদের কাছে। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। অযোধ্যায় রাম মন্দির প্রাঙ্গণ, অযোধ্যার যে কোনো অলিতে গলিতে কান পাতলে শুনতে পাওয়া যায় রাম আয়েঙ্গে। তাদের গানের তালে, সেই সুরে, শব্দে রাম আয়েঙ্গে তো পাপ ধুল জায়গা শুনতে পাওয়া যাচ্ছে। কিন্তু রাম আসার আগে, শ্রী রামচন্দ্রের পুজোর আগে, এই মুহূর্তে গোটা দেশ যেখানে কোথাও রামের নামে এক হচ্ছে, এবং অযোধ্যার অলিতে গলিতে ঘুরেও আমরা দেখছি এখানে সত্যি কোনো বিভেদের জায়গা নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে, কে আদিবাসী কে মূলবাসী, কারা কোন ধর্মের কারা কোন বর্ণের, কিছু যায় আসছে না। অযোধ্যার মানুষ বলছেন যে আমরা খুশি। সব জায়গায় জায়গায় একই গান চলছে। রাজনৈতিক পতাকার ঊর্ধ্বে উঠে রয়েছে শ্রীরামচন্দ্রের গেরুয়া পতাকা। সমস্ত গাড়িতে, সমস্ত চায়ের দোকানে, বাড়িতে, সব জায়গায় উঠছে, পথ করে উঠছে সেই পতাকা, এবং তাতেই তাদের আনন্দ। সামগ্রিকভাবে গোটা দেশের মানুষ ছুটে এসছেন, বিশ্বের মানুষ ছুটে এসছেন। সত্যি তো, যখন এতদিনের আইনি লড়াই হয়েছিল, যখন এতদিনের বিতর্ক ছিল, সেই সমস্ত কিছু আইনি লড়াই বিতর্কের তো অবসান হয়ে গিয়েছে। গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক পদ্ধতিতে, যেখানে গণতন্ত্রের অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে আইন, সেই আইনি লড়াই লড়ে নিয়েছেন শ্রী রামচন্দ্র নিজেই। তারপর তার পদার্পণ ঘটতে চলেছে অযোধ্যায়। আজ সকাল থেকে একের পর এক রঙিন ছবি দেখতে পাচ্ছিলাম আমি। কিন্তু ছন্দ পতন কোথায় হলো জানেন? ছন্দ পতন হলো যখন জানতে পেরেছিলাম গতকাল যে এ রাজ্যেও নাকি একটা মিছিল হবে, সেটা সংহতি মিছিল, তাও নাকি হবে ওই 22শে জানুয়ারি। কিন্তু মুশকিল হচ্ছে 22শে জানুয়ারি যারা সর্বধর্ম সমন্বয়ের ডাক দিতে, সবাইকে একসঙ্গে নিয়ে চলার জন্য সমন্বয় সংহতি মিছিলের ভাবনা চিন্তা করতে পারেন, সে রাজ্যের শাসক দল সেই রাজ্যে, পশ্চিমবঙ্গে, একটা রাম পুজো করার জন্য পারমিশন দিতে পারে না। ছন্দপতন এখানে হয়। সুদূর পশ্চিমবঙ্গ থেকে আমি উত্তরপ্রদেশে চলে এসেছি, জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছি, অযোধ্যার প্রত্যন্ত অলিতে গলিতে। ছন্দ কাটেনি কোথাও, কিন্তু ছন্দ কাটছে যখন নিজ ভূমে এরকম একটা ছন্দ পতনের সুর শুনতে পাচ্ছি। কালীঘাটের বহুমুখী ক্লাব, সেই ৬৬ পল্লী বহুমুখী ক্লাব, তারা দীর্ঘদিন ধরে রামভক্ত
এবং যেরকম আপনারা জানেন যে এই যে বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন এই অযোধ্যায়, যারা একসঙ্গে একত্র হয়েছেন, অযোধ্যা যেন একটা মিলন ক্ষেত্র হয়ে গেছে কোথাও, সেখানে সবাই কিন্তু নির্দিষ্ট রাজনৈতিক দলের নন। কারণ শ্রীরামচন্দ্রের পুজো করার জন্য শুধু শ্রীরামচন্দ্রই বা বলি কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যান, তার নিজস্ব ধর্মের আরাধনা করার জন্য কোথাও কাকে দাসখত লিখে দিতে হয় যে আমি এই রাজনৈতিক দলের হয়ে কাজ করব। রাজনীতির সঙ্গে ধর্মীয় ভাবাবেগ, ধর্মীয় আবেগের কি সম্পর্ক রয়েছে, কোন কালে ছিল? হ্যাঁ, এটা বলতে পারেন যে কারা কারা ব্যবহার করেছে, কোন খাতে বওয়ানো হয়েছে সেই আবেগকে, সেই আবেগকে নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করা হয়েছে কিনা। তবে তার উত্তর হ্যাঁ, করা হয়েছে। এর আগে করা হয়েছে, এখনো করা হচ্ছে। কিন্তু সেখানেও দেখুন, যেখানে এত বড় একটা অনুষ্ঠান আয়োজন চলছে, আমন্ত্রণ গেছে রাজ্যের শাসক দলের কাছে, কিছু কিছু জায়গা এমন থাকে, কিছু কিছু দরজা এমন থাকে যে দরজাগুলো সামনে দাঁড়ালে বা যে দরজাগুলো খোলা থাকলে সেই পথে হাঁটলে অন্তত একটু হলেও কালি ধোয়া যায়। এই যে রাজনীতি এবং রাজনীতিবিদরা তারা যে ধর্মের আশ্রয় করে চলেন, সেখান থেকে একটু বেরিয়ে আসা যায়। ঠিক তেমনই তো ডাক দেওয়া হয়েছে গোটা দেশের তরফ থেকে, সমস্ত মানুষ একজোট হয়েছেন। একটা আমন্ত্রণ পত্র এসে পৌঁছেছে রাজ্য শাসক দলের কাছে, কিন্তু না, তাদের প্রয়োজনীয়তা মনে হয়েছে, বেশি প্রয়োজনীয় মনে হয়েছে এই রাজ্যে একটা সংহতি মিছিল, তাও কিনা 22শে জানুয়ারি, যেন বুঝিয়ে দেওয়া যে 22শে জানুয়ারিতে আবার এ রাজ্যের আলাদা করে, এ রাজ্যের সমীকরণ অনুযায়ী একটা সংহতির দরকার রয়েছে। অথচ সেই রাজ্যের আরেক ছবি, এমন সংহতির ছবি, এমন সর্বধর্মের ভালোবাসার আনন্দের ছবি যে সেখানে একটি ক্লাব, একটা পাড়ার ক্লাব, যারা আধ্যাত্মিকতায় বিশ্বাসী, যারা পুজো করতে চান, প্রসাদ খাওয়াতে চান, ভোগ বিতরণ করতে চান, জায়গা কালীঘাট, সেইখানে রাম পুজো করার জন্য পুলিশ পারমিশন দিল না। পুলিশ আসলে এ রাজ্যে ভীষণ কড়া, এই শহরে তো আরোই বেশি কড়া, কারণ শহরের পুলিশকে নাকি একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা এখনো কেউ কেউ করে থাকেন। সেক্ষেত্রে পুলিশ এ রাজ্যের ভীষণ কড়া, তাদেরকে দেখতে হয় যে কোন জায়গায় কোন অনুমতি দিলে কারা কোথায় পালাতে পারেন, কোথায় কারা পুজো করতে পারেন, কোথায় বাঁশ বাঁধা যেতে পারে বা কোথাও বাঁশ হাতে নেওয়া যেতে পারে সরকারি আধিকারিককে পেটানোর জন্য। তো পুলিশের রাজ্যে বড় করা, শেষ পর্যন্ত ফয়সালা হয় কোথায়? আইনের দরজা খোলা আছে। ওই যে বললাম, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, প্রত্যেকটা ভূমিকা রয়েছে। এই রাজ্যের আইনের দ্বারস্থ হতে হয়েছে এই রাম পুজোকে কেন্দ্র করে। এর আগেও দুর্গাপুজোকে কেন্দ্র করেও আইনের দ্বারস্থ হতে হয়েছে, রাম পুজোকে কেন্দ্র করেও আইনের দ্বারস্থ হতে হলো। সেই আইনের দ্বারস্থ হওয়ার পর, মামলা লড়ার পর শেষ পর্যন্ত আজকের রায় আমরা জানতে পারলাম যে রাম পুজো হবে, শ্রীরামচন্দ্রের আরাধনা করতে পারবেন তার ভক্তরা। এই রাজ্যে, এই শহরে, কালীঘাট অঞ্চলেই হবে। পারমিশন কে দিচ্ছে? পুলিশ নয়, কোর্ট পারমিশন দিচ্ছে। এই পারমিশন পাওয়ার পর এই পুজো কমিটির সম্পাদক তিনি কি বলছেন একবার শোনাবো। কালীঘাট মন্দির যেখানে পৃথিবীর মধ্যে সবথেকে বড় তীর্থস্থান, মানুষ যেখানে আসে কালীঘাট মায়ের পুজো করে, সেখানে রামের পুজো হবে, এতে কিসের আপত্তি আছে এটা বুঝে উঠতে পারছি না। তার কারণ হচ্ছে, যখন মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে কেন প্রশাসনের তরফ থেকে আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি? এটা প্রশ্ন থেকে যায়। যখন উৎসব সবাই করবে, আর শ্রী রামচন্দ্র খালি আমাদের না বা হিন্দুদের না, শ্রী রামচন্দ্র সমস্ত ভারতবাসীর। কেন আপনারা জানেন, অযোধ্যাতে বসবাসকারী যারা সংখ্যালঘু আছে, তারাও আনন্দিত, উচ্ছ্বাসিত যে এত বছর পর শ্রী রামচন্দ্র, শ্রী রামলালা তার নিজ গৃহে ফিরছেন। বহুমুখী সেবা সমিতির যিনি সম্পাদক তুষারকান্তি ঘোষ, তার বক্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন যে আমরা তো শুনেছি রাজ্যের খুব জনপ্রিয় একটা ডায়লগ, যেটা প্রায় সময় শাসক দলের নেতা নেত্রীদের মুখ থেকে শুনতে পাওয়া যায়, উৎসব ধর্ম যার যার, উৎসব সবার। তো তাই যদি হয়, যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, তাহলে এটাকে কি উৎসব বলে দেখতে আপত্তি রয়েছে রাজ্যের শাসক দলের? এরকম আপত্তির কারণ কিছু রয়েছে কি, কোনো বিশেষ কারণ?
কারণ মন্দির উদ্বোধনে ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে তাদের তো দু ধরনের ভার্সনই শুনতে পাওয়া যায়। এমন তো নয় যে তাদের সেখানেও অরুচি রয়েছে, এমন তো নয়। খোদ মুখ্যমন্ত্রী নবান্নে বসে তিনি ফিরিস্তি দেন যে কত কোটি টাকা, কত শো কোটি টাকা শুধুমাত্র মন্দির উন্নয়নের খাতে খরচ করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠান তার উন্নয়নের স্বার্থে কি কি খরচ হচ্ছে তার খতিয়ানও দেন। তাহলে হঠাৎ করে শ্রীরামচন্দ্রের পুজো নিয়ে এত সমস্যা হয়ে গেল কি করে? শুধুমাত্র শ্রীরামচন্দ্রের পুজোটাই হিন্দুদের পুজো হবে বা নির্দিষ্ট কারোর কোনো একটি শ্রেণীর পুজো হবে, এটা উৎসব হতে পারবে না, এটা কোথায় লেখা রয়েছে? যদি এই ন্যারেটিভে তৈরি করতে হয় তাহলে আমাকে সোজাসুজি প্রশ্ন করতে হবে চোখে চোখ রেখে, তাহলে এই রাজনীতি তৈরি করছে কারা? তাহলে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে যাচ্ছে কারা? প্রতিনিয়ত একটা আগুন জ্বালানোর চেষ্টা করছে কোন রাজনৈতিক দল? নিজেরাই কাঠখড় জোগাড় করছে, নিজেরাই আগুন লাগাচ্ছে, আর নিজেরাই চেষ্টা করছে কিভাবে তাতে ঘি ঢালা যায়। ভাবতে অবাক লাগে, যেখানে আমরা এগিয়ে যাচ্ছি, দেশ এগিয়ে যাচ্ছে, আমরা পৌঁছে গেছি 2024-এ, দেশ পৌঁছে যাচ্ছে চাঁদে, সমস্ত সমাধানের জন্য আমাদের যেতে হয় কোর্টে, সেখান থেকে অনুমতি নিয়ে আসতে হয়, সেই অনুমতির উপর আমরা ভরসা রাখি, রাজনৈতিক নেতা নেত্রীরা ভরসা রাখেন, অথচ সেই কোর্টের ভার্ডিক্ট রায় নিয়ে আজকে তৈরি হচ্ছে রাম মন্দির, সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। সেইখানে কারা এইভাবে কোথাও বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছেন? কেন করছেন? আর এ রাজ্যে হঠাৎ করে সেই দিন এমন একটা মিছিল কি ইন্ডিকেট করছে? অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, পাশাপাশি আজকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এর মধ্যে তিনি কোনো আশঙ্কা মেঘ দেখতে পাচ্ছেন। দুজনের বক্তব্য শুনবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনুন। আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন বিভিন্ন মন্দির নিয়ে, আমার কোনো এ নিয়ে কিছু বলার নেই। আমি বারবার বলি ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমাদের এখানে 23শে জানুয়ারি আছে, 26শে জানুয়ারি আছে, 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব, আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। যারা শুভানুধ্যায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা আমার দলের প্রোগ্রাম। সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন এবং কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে, যাতে সেই দিন রামনবমীর মতো গোটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধনসম্পত্তির ক্ষতি হয়। পশ্চিমবাংলার মানুষের কাছে এটা ভেরি অ্যালার্মিং। রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন। আমি মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা কি দাঁড়াচ্ছে? একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে একদিকে যেখানে 22শে জানুয়ারির জন্য গোটা দেশ অপেক্ষায় রয়েছে, বিদেশের বিভিন্ন ভারতীয় ভাই বোনেরা তারা অপেক্ষায় দিন গুনছেন, অনেকে ছুটে এসছেন, অনেকে আসতে পারছেন না, তাদেরকেও
নির্দিষ্ট সময় অন্তত ঘন্টা 2-3 তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, এমন একাধিক ঘটনা ঘটছে বিদেশে। ঠিক সেই সময় এ রাজ্যে যখন শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার সময় মন্দিরে যখন মিছিল হবে, পুজো হবে, ঘরে ঘরে শাঁখ বাজবে, যার যা ধর্মীয় আচরণ রীতি তারা পালন করবেন, ঠিক সেই সময় ভাবুন যে এরকম একটা মিছিল যাচ্ছে, তার পাশে আরেকটা মিছিল যাচ্ছে রাজ্যের শাসক দলের, নাম দেওয়া হচ্ছে সম্প্রীতি মিছিল। আমি আবারও বলছি, যদি আমরা বিষয়টাকে এত সহজ হিসেবে এখন দেখি তাহলে হয়তো গোটা অঙ্কটাই ভুল হয়ে যাবে। কারণ অঙ্ক না থাকলে একই দিন এই মিছিলের ডাক দেওয়ার কোনো কারণ হতে পারে না। এর আগে এই রাজ্যে দুর্গাপুজোর বিসর্জনের দিন পিছিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে কোর্ট কাছারি হয়েছে। রামনবমীর জন্য মিছিলের অনুমতি পাওয়া যায়নি, এমনকি দুর্গাপুজো করার জন্য পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি। কিনা কোন একটা রাজনৈতিক দল যা বিরোধী রাজনীতি করেন, সেই বিরোধী কোনো রাজনৈতিক দল নিজে উদ্যোগে একটা দুর্গাপুজো করতে চান, তার জন্য অনুমতি পাওয়া যায়নি। অথচ এই রাজ্যে শাসক দল বলছেন ধর্ম যার যার উৎসব সবার। এই রাজ্যে শাসক দল বলছেন যে কোনো নির্দিষ্ট ধর্মের একটি যদি ধর্মীয় আবেগ থাকে, ভাবাবেগ থাকে এবং তাই নিয়ে যদি কোনো বিশেষ দিন থাকে, তার বিশেষ মিছিল থাকে, পুজো আচ্ছা উৎসব অনুষ্ঠান থাকে, যা নিয়ে গোটা দেশ অপেক্ষায় রয়েছে, তাহলে ঠিক সেই দিনে তার একটা পাল্টা মিছিল ময়দানে নামিয়ে দাও, নাম দিয়ে দাও সম্প্রীতি মিছিল। আরে ভাই, সম্প্রীতি রয়েছে। আমি অনুরোধ করবো তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা নেত্রীদের, আমি অনুরোধ করবো এখান থেকে, অযোধ্যা থেকে আমি স্বর্ণালী সরকার অনুরোধ করছি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে একবার আসুন, এসে দেখে যান। বিশ্বাস করুন, এত ভিড়ে ঠাসা মন্দির প্রাঙ্গণ, অযোধ্যার অলিতে গলিতে ঠিক ঠিক করছে ভিড়, কোথাও কোনো সম্প্রীতির অভাব নেই, কোথাও কোনো ছন্দপতন হচ্ছে না, কোথাও কোনো জায়গায় কোনো সুর তাল লয় কাটছে না। সালেম আহমেদের শাঁখের দোকান থেকে সেখানে শাঁখ কিনে নিয়ে যাচ্ছেন রাজেশ তিওয়ারিরা, কোথাও কোনো ছন্দপতন হচ্ছে না। নিজে আমি দাঁড়িয়ে থেকে সাক্ষী হচ্ছি তার। শুধুমাত্র তাহলে আপনার কেন মনে হচ্ছে যে আপনার রাজ্যে একটা সম্প্রীতি মিছিল করা দরকার হয়েছে, সেটাও সেই দিন যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এই অযোধ্যার রাম মন্দিরে? শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই কোর্টে দ্বারস্থ হয়েছেন যাতে এই মিছিলের অনুমতি না দেওয়া হয়। দেখা যাক এই অনুমতি কোর্ট দেয় না, নাকি সরকারকে বলা হয় যে দিনকে মিছিল করবেন বা করবে না সরকার। কিন্তু পাশাপাশি অদ্ভুত বিষয় হচ্ছে যে এই রাজ্যে, যেখানে গোটা দেশের কোনো রাজ্য থেকে এরকম কোনো খবর অন্তত আমাদের কাছে নিয়ে আপনাদের কাছে থাকলে আপনারা জানাতে পারবেন। এমনকি যে রাজ্যগুলো বিজেপি রাজ্য, সেই রাজ্যতেও যদি এরকম কোনো উৎসব অনুষ্ঠান হয়ে থাকে, হচ্ছে, আপনারা নিজেরাও জানেন সেটা হচ্ছে, তাহলে সেখানে কোন কোন রাজ্যের শাসক দল, বিজেপি শাসক দল এরকম ঘটনা ঘটাচ্ছেন, যদি আপনাদের কাছে জানা থাকে আপনি আমাকে পরিসংখ্যান নিয়ে বলতে পারেন। আপনাকে ওপেন চ্যালেঞ্জ রাখলাম, কোন বিজেপি সরকার 22শে জানুয়ারি হঠাৎ করে এই ধরনের কোনো কর্মসূচি করছে না, কিন্তু আমাদের সরকার করছে। কারণ আমাদের সরকারের বড় একটা স্লোগান রয়েছে, ধর্ম যার যার উৎসব সবার। এর পাল্টা রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজা, দুজনের বক্তব্য শোনাবো যে তারা কি বলছেন। এই মিছিল এবং এই যে জোর করে একটা কোথাও কিছু পাওয়া যাচ্ছে না, কারণ এই রাজ্যে যেদিকে আপনি তাকাবেন শুধুমাত্র চুরি দুর্নীতি হিসেবে লম্বা তালিকা পাবেন। চুরি দুর্নীতি বাদ দিয়ে রাজ্যে আর কিছু পাওয়া যায় কি? আমি তো দেখতে পাইনি কখনো। কিন্তু তার মধ্যে শাসক দলকে কিছু তো পেতে হবে। তার জন্য কি আবার নতুন করে বিভাজনের রাজনীতির আগুনে হাত সেঁকে নেওয়া? রাজ্যে দুই মন্ত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলাচ্ছেন, দুই মন্ত্রীর বক্তব্য শোনাবো। চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজা, মাননীয় মন্ত্রীরা কি বলছেন এ রাজ্যের সম্প্রীতি নিয়ে, দেখুন। সংহতি মিছিল, উনি সংহতি চান না, উনি সংহতি হয়তো চান না, উনি তো যথেষ্ট। আবার কেন্দ্রীয় বাহিনীর কি আছে, উনি নেমে পড়বেন আইন শৃঙ্খলা করতে। যেদিন করার কথা, এটা সম্প্রীতির মিছিল, সংহতি দিবস হিসাবের কোনো ব্যাপার নয়। কেন আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ হবে, এটা কেন? ওরাই খারাপ করবেন নাকি? ওরা খারাপ করবার চেষ্টা করছেন নাকি? এটাই হচ্ছে
সম্প্রীতি সংহতি সারা বছর ব্যাপী আমাদের রাজনৈতিক দলের দর্শনের মধ্যে আছে, মননের মধ্যে আছে, রাজ্য সরকারও রয়েছে। দিদি বলে দিয়েছেন এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলটা ডাকা হয়েছে, তাদের অনুমতি নিতে হবে নাকি? সংহতে সম্প্রীতি নাকি সারা বছর এ রাজ্যে রয়েছে। রাজ্যের দুই মাননীয় মন্ত্রী দায়িত্ব নিয়ে বলছেন, তাই তার জন্য কেন্দ্রীয় বাহিনী নামানোর কি দরকার? মাননীয় মন্ত্রীরা একটুখানি মনে করে দেখুন, খুব বেশি দূর পেছনে যেতে হবে না। এই রাজ্যের রামনবমীর মিছিল কি উদাহরণ তৈরি করে রেখেছে। আপনাদেরই তো রাজ্য ছিল, আপনারাই তো ক্ষমতায় ছিলেন, আপনাদের এই দক্ষ পুলিশ কর্মী, পুলিশ আধিকারিকরা তারাই তো সামলেছেন। কি পরিণাম হয়েছে? কেন্দ্রীয় বাহিনী আপনারা চান না, অথচ আপনারা আগুন নিয়ে খেলতে চান। এ রাজ্যের পুলিশের উপর আপনাদের অগাধ ভরসা। যে পুলিশ দিনের পর দিন পার হয়ে যায়, শেখ শাহজাহানকে খুঁজে পায় না, কর্পূরের মতো গায়েব হয়ে যায় সে। সেখানে হঠাৎ করে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময় আরেকটা পাল্টা মিছিল করা, যার নাম দিয়ে দেওয়া সম্প্রীতির মিছিল, যে মিছিলের গায়ে একটু ধর্ম একটা ভাব লাগিয়ে দেওয়া, একটা গন্ধ দিয়ে দেওয়া, সে মিছিলের নেপথ্যে কি রয়েছে? বিরোধীরা বলছেন, বিরোধী দলের সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন যেটা আর কিছুই নয়, শুধুমাত্র বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেওয়া। সুকান্ত মজুমদারের গোটা বক্তব্যটা শোনাবো, শুনুন একবার। 22শে জানুয়ারি আপনারা জানেন রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। হিন্দু সমাজ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেক মন্দিরে মন্দিরে সেদিন পুজো করবে, ভগবান রামের আরাধনা করবে এবং যে দেবতার মন্দির তার আরাধনা করবে। সেই সময় এই রাজনৈতিক মিছিল, এবং এই মিছিল আমরা যেটা আন্দাজ করছি যে এই মিছিলে সর্বধর্মের নাম হবে, আসলে বাবরের লোকেদেরকে নিয়ে দাপাদাপি করা হবে। মহামান্য আদালতের উচিত ভেস্তে দেওয়া, কারণ এর মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। যারা আমাদের সঙ্গে সরাসরি আলোচনা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করে নেওয়া যাক। যারা কলকাতায় আমার স্টুডিওতে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবাশিস চৌধুরী, রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চ্যাটার্জি, রয়েছেন রাম গবেষক এবং লেখক মানস ভট্টাচার্য এবং রয়েছেন অধ্যাপক দীপঙ্কর সরকার। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। অনেকটা দূরে রয়েছি, অযোধ্যা থেকে বসে এই সোজাসুজি প্রশ্নগুলো রাখবে এবং আমার অনুরোধ যে সোজাসুজি উত্তরগুলো আপনারা আমাকে দেবেন। দয়া করে একজনের কথার মাঝখানে আরেকজন ঢুকে পড়বেন না, তাহলে সত্যি সত্যি না আমি কিছু শুনতে পাবো, না রিপাবলিক বাংলার দর্শকরা। কারণ খুব গুরুত্বপূর্ণ একটা সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে আমরা। সত্যি ভাবতে হবে আমাদের যে আসলে এই ধর্ম খেলা, এই রাজনীতি, এটা কতদিন ধরে চলবে? ধর্মকে হাতিয়ার করে রাজনীতি। যদি সবকিছুর ক্ষেত্রে আমাদের কোর্টেই যেতে হয়, তাহলে কোর্টের নির্দেশকে আমরা কেন মাথা পেতে নিতে পারছি না? কোর্টের নির্দেশ আমি এখানে এসে দেখছি, আমি এখানে পড়ে রয়েছি, বিগত 3 দিন ধরে আমি দেখতে পাচ্ছি এখানে যে এখানে এই মন্দির ঘিরে একটা উৎসবের আবহ তৈরি হয়েছে। একদিকে মানুষের আবেগ, একদিকে উৎসব। কোথাও কোনো কষ্ট, দুঃখ, মানসিক যন্ত্রণার কোনো ছবি দেখতে পাওয়া যাচ্ছে না। বিভাজন তো দূরস্থ। আমি কিছুক্ষণ আগেই বললাম সালেম আহমেদের শাঁখের দোকান থেকে শাঁখ কিনছেন তিওয়ারিরা, সেই ছবি নিজের চোখে দেখা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এ রাজ্যের ক্ষেত্রে, আমাদের নিজেদের রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে বাংলার সঙ্গে অদ্ভুত কানেকশন রয়েছে, বাংলার সাহিত্যে, বাংলার গানে, বাংলার সংস্কৃতিতে অদ্ভুত রকমভাবে শ্রীরাম জড়িয়ে রয়েছেন, সেখানে হঠাৎ করে শ্রীরামের পুজো কি করে শুধুমাত্র হিন্দুদের পুজো হয়ে গেল? যদি ধর্ম যার যার উৎসব সবার হয়, তাহলে কেন শ্রীরামচন্দ্রের পুজোটা উৎসবের আওতায় ফেলতে পারলেন না রাজ্যের শাসক দলের পুলিশ? তার পারমিশনের জন্য ছুটে যেতে হলো কোর্টে এবং কোর্ট থেকে নির্দেশ নিয়ে, কোর্ট থেকে অনুমতি নিয়ে এসে পুজো করতে হচ্ছে। আর 2, এই যদি অবস্থা হয়, তাহলে এরা আবার কোন মুখে সম্প্রীতি মিছিলের ডাক দেয়? এটা কি নিছক বিভাজনের রাজনীতি নয়? শুরুতেই আসবে মণিশঙ্কর বাবুর কাছে। মণিশঙ্কর বাবু কি বলবেন? দেখুন, শাসক দলকে মনে প্রাণে সমর্থন করেন, আজকে যেটা আমার সবথেকে বেশি, কেন শ্রীরামচন্দ্রের পুজোর পারমিশন নিয়ে আসতে হচ্ছে কোর্ট থেকে? আজকে যেটা সবথেকে আমার মনে পড়ছে এলকে আদবানির কথা, 96 বছরের মানুষটি। কারণ আজকে রাম মন্দির নিয়ে বিতর্কটা এরকমই এই জন্যই হচ্ছে, কারণ আমাদের দেশে কয়েক হাজার মন্দির আছে, কোনো মন্দির নিয়ে এরকম বিতর্ক বা ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে এটা আলোচনায় উঠে আসেনি। এটা কেন উঠে এলো? যেটা বাবরি মসজিদ বিতর্কিত, সেটাকে ভাঙা হলো, সেখানে রাম মন্দির তৈরি হলো, ভালো কথা, রাম মন্দির হলো।
সুপ্রিম কোর্টের আদেশে হলেন, যিনি আদেশটা দিলেন রিটায়ার্ড করে তিনি রাজ্যসভার এমপি হলেন, সেগুলো নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি বলছি আপত্তি নেই, আমার কথা হচ্ছে যে এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে বিতর্কিত ধাঁচা। না না না, আমি বলছি আমার আপত্তি নেই, আপত্তি নেই। আমি বলছি শুনুন না, আমি বলছি এই মন্দিরটা নিয়ে 2024 এসে আগুন জ্বালাতে চাইছে কারা? 2024 এসে এই রাজনীতি কেন করা হচ্ছে? আমি বলছি একটু বলতে দিন, 1 মিনিট দিন কমসে কম। আমি বলছি এইটা নিয়ে আলোচনা হচ্ছে এই জন্যই, কারণ এইটা তৈরি হয়েছে কোর্টের নির্দেশে, এটাকে কোর্ট যেতে হয়েছে রাম মন্দির প্রতিষ্ঠা করার জন্য। সেই জন্য বললাম এলকে আদবানির কথা মনে পড়ছে, কারণ যেদিন ঘটনাটি ঘটে এলকে আদবানি ছিলেন। আমার এটা নিয়ে আলোচনা হচ্ছে না, আলোচনা হচ্ছে শ্রীরামচন্দ্রের পুজোর জন্য কালীঘাটে পুজো করার জন্য পারমিশন কেন পাওয়া যাচ্ছে না সেইটা বলুন। আপনারা কত পেছনে হাঁটবেন? আর আরে বিজেপি তো সবকিছু কোর্টের উপরেই নির্ভর করে। উনি বন্ধ করার জন্য কেন কোর্টে যাচ্ছেন? উনি যদি মনে হয় যে কালকে 22 তারিখে সবাই পুজো আর্চা করবেন, তাহলে মানুষ তো নিজে থেকে বেরোবে না। যদি পুজো আর্চা ওই দিনকে সবাই করবে, না আমার কথা হচ্ছে আইন ব্যবস্থার উপর নির্ভর করেন না। আরে আমাকে বলতে মিছিলে কারা হাঁটবে? হলো না কেন? মিছিলে কারা হাঁটবে? সল্ট লেকে বিজেপি দুর্গাপূজা করতে চেয়েছিল, আপনারা পারমিশন দেননি। বলতে না দিলে কি করে বলবো? কালীঘাটে শ্রীরামচন্দ্রের পুজো করতে চাওয়া হলো, আপনারা পারমিশন দিলেন না। আমি বলছি মিছিলে কারা হাঁটবেন? সাধারণ মানুষ হাঁটবেন তো? যদি আপনাদের গুন্ডারা হাঁটবে, বিজেপির যদি আপনাদের সম্প্রীতি মিছিলে টিএমসির গুন্ডারা হাঁটবে, মনে হয় টিএমসির সম্প্রীতি মিছিলে সবাই পুজো আর্চা করবেন, হাঁটবে। আপনি বলার সময় চিৎকার করবেন তো? চিৎকার করবেন তো? বলতে দিন আপনি। আপনাদের ঠিক আছে বলবেন, আপনার সময় বলবেন টিএমসির গুন্ডারা হাঁটবে, যথেষ্ট, যাতে হিন্দুরা পুজো না করতে পারে। আপনি বাচ্চা না, যাতে বলতে দিন আমরা 22 তারিখে হিন্দুরা যাতে আপনাকে বলতে দিয়েছেন, নিজেদের ধর্ম যাপন না করতে পারে। সেই জন্য আপনারা সমাজ বিরোধী গুন্ডা শেখ শাহজাহানের মতো ক্রিমিনালদের দিয়ে বলবেন। আমি শুরুতেই বললাম এইটুকু সৌজন্য রাখুন। দেবাশিস বাবু, দীপঙ্কর বাবু প্লিজ এটুকু সৌজন্য রাখুন। আমি এত দূরে রয়েছি, আমি নিজে কিছু শুনতে পাবো না। আমি বলছি যদি মিছিলে সাধারণ মানুষ মনে করে যারা রাম মন্দির প্রতিষ্ঠা করছেন যে ওই দিনকে প্রত্যেকটি মানুষ পুজো আর্চা করবেন, বেরোবেন না, এরকম একটা সংহতি মিছিলে কেন করলো, তাহলে প্রবলেম আছে। তাহলে কোর্টে এইভাবে যাক যে ওই দিনকে কিন্তু সবাই কথা দিয়েছে যে বাড়িতে পুজো করবে, কাউকে যেন জোর করে মিছিলে না হাঁটা হয়। এইটা মামলা হতে পারে, কিন্তু মামলা এটা হতে পারে না যে কেন সংহতি মিছিল হবে, কারণ ওই দিনকে কোনো নোটিফিকেশন নেই কোনো কেন্দ্রীয় সরকারের যে ওই দিনকে কোনো মিছিল করা যাবে না, বা কোনো কোর্ট থেকে কোনো অর্ডার নেই। আপনি বললেন তৃণমূল সরকার কেন এইসব করছেন, আপনাকে মনে রাখা দরকার আপনি যেখানটায় আছেন, আপনি বিতর্কের জায়গাটা আপনারা তৈরি করছেন, আপনি বিতর্কের জায়গাটা আপনি তৈরি করছেন। আপনি যেখানে আছেন এখন এটার জন্য কোর্টে কেন যেতে হবে? বলেন শুভেন্দু অধিকারী বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী দরকার, কেন্দ্রীয় বাহিনী দরকার। আপনি আজকে দেখছেন এখানে কলস যাত্রা চলছে, পূর্ণ ঘট কলস যাত্রা চলছে। একদম ঠিক বলছেন। এবার আপনাকে একটা ইনফরমেশন দিই, আপনি যেখানটায় আছেন আপনারা তো বাড়িতে বসে পুজো তো দূরস্থান। মণিশঙ্কর বাবু, বাড়িতে বসে পুজো তো দূরস্থান। আপনি তো পাড়াতে 66 পল্লীর যে বহুমুখী সমিতি তাদেরকে রাম পুজো করার অনুমতি দেয়নি আপনার পুলিশ। আজকে আপনি যেখানটায় দাঁড়িয়ে কথা বলছেন, আজকে সেইখানের ভদ্রলোক একজন যাদব এলাহাবাদ কোর্টে মামলা করেছে, পৌষ মাসে এইরকম জিনিস আমাদের হয় না, এরকম শুভ জিনিস। আপনি তাদের নিয়ে কথা বলছেন না তো তৃণমূল করছে কোথায়? আপনি যেখানে আছেন সেখানের লোক তো এলাহাবাদ কোর্টে মামলা করেছে, তাহলে তারাও তো কোর্টে গেছে। কেন কোর্টে গেছে? তাদের জায়গায় হচ্ছে, তারা প্রতিবাদ করছে যে পৌষ মাসে আমাদের কোনো শুভ অনুষ্ঠান হয় না, সেই পৌষ মাসে কেন প্রাণ প্রতিষ্ঠাটা হবে? তাহলে আপনি যদি হিন্দু মাসটাকে যদি হিন্দু ধর্মকে প্রতিটা গুরুত্ব দেন, হিন্দু ধর্মের প্রতিটা জিনিসকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি আজকে তো কলস যাত্রা করেছেন, আপনি তো শুরু করে দিয়েছেন, তাহলে মামলা কে করলো? তাহলে মামলা কে করলো? পৌষ মাসে কারো সমস্যা হয়, শুনুন না, যদি পৌষ মাসে পুজো হোক, বিয়ে হোক, কেউ পৌষ মাসে আমি পৌষ মাসে বিয়ে করছি, আমার মা হয়তো মামলা করতে চলে গেলেন। বিষয়টা হচ্ছে এটা তো মামলা করার প্রত্যেকের আছে মশাই। মামলা আপনি নিজে আইনজীবী, আপনি কিছুক্ষণ আগে বললেন যে সব না আপনি বলছেন যে কেন কোর্টে যাবে কথায় কথা, আপনি তো শুরু করলেন কেন কথায় কথায় কোর্টে যাবে। আপনাদের ওখানকার লোক তো আছে, আপনি যদি কেউ কোর্টে যেতে চান তো সমস্যা কোথায়? কিন্তু আপনি না আপনি প্রশ্নের উত্তর দিলেন না যে এক্ষেত্রে কোর্ট থেকে অনুমতি নিয়ে এসে পুজো করতে হয়। আপনি প্রথমেই বললেন যে কোর্টে কেন যাবে? সংহতি যাত্রার পরে তারা কোর্টে না গেলে তো অনুমতি পাওয়া যাবে না। সংহতি যাত্রার পরে রামের পুজো করবো বলে অনুমতি চাইছে, সেটা তো হতে পারে না। আগের থেকে বলতে পারতো রামের পুজো করবো,
তাহলে হতে পারতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা তো যার আপনি বাইকটা নিলেন বিজেপির লোক, কিন্তু বিজেপির লোক আপনি যার বিজেপির লোক পুজো করবে না, রামের অনুমতি চাইছেন কালীঘাটে, বিজেপির লোক পুজো করবে না, বিজেপির লিডার মানে সেই দিন শুধু আপনাদের গুন্ডা বাহিনীরা রাস্তায় তাণ্ডব করবে। দেবাশিস বাবু, তৃণমূলকে কেন যতদূর আমি জানি যে পৌষ সংক্রান্তি পেরিয়ে গিয়েছে, কিন্তু আমাদের আইনজীবী বাবু বলছেন যে এখনো পৌষ মাস নিয়ে মামলা টামলা চলছে, অর্থ পেলাম না। কিন্তু আমার কাছে এমন প্রশ্ন, এই রাজ্যে যখন যে সরকারের স্লোগান ধর্ম যার উৎসব সবার, আরে তৃণমূল তো আটকে দিয়েছে পারমিশন। তৃণমূল তো করেনি মামলাটা এলাহাবাদ, যে রাজ্যে স্লোগান হচ্ছে ধর্ম যার উৎসব সবার, সেই রাজ্য কেন শ্রীরামচন্দ্রের পুজোর পারমিশন দিতে পারলো না? কোর্ট থেকে কেন পারমিশন আনতে হলো? কেন পারমিশন কোথায় দিয়েছে? আর আপনি বন্ধ করে দেখেন না সংহতি যাত্রা, শুভেন্দু কত বড় ক্ষমতা আছে। এই যে কোর্টে যাবেন বন্ধ করে দেখা কোর্ট থেকে যে সংহতি যাত্রা বন্ধ হবে। শুনুন, আমরা রামকৃষ্ণর কথাই চলি, ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেছে, এই ওমেন এম্পাওয়ারমেন্টের কথাতে কালীঘাট থেকে সূচনা হবে, কালীঘাট থেকে সূচনা হবে ওমেন এম্পাওয়ারমেন্ট। তার থেকে হিন্দু কেউ ছিল না। আমরা বাংলার মহর্ষি যাকে আমরা দেখেছি, রামকে কেউ দেখেনি, রামকৃষ্ণ কন্যাকে দেখেছে, তার কথা আমরা বলবো ওমেন এম্পাওয়ারমেন্ট। সেই জন্য কালীঘাট থেকে আমরা বললেন শুনতে দিন একটু, মানে আপনি একাই বলবেন আর কেউ বলবে না? খুব পরিষ্কার কথা, শ্রীরামচন্দ্রের পুজোর অনুমতি, একটা পাড়ার গলিতে শ্রীরামচন্দ্রের পুজো হবে, তার অনুমতি কেন কোর্ট থেকে আনতে হলো? পশ্চিমবাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির এখানে ছোট্ট একটা খতিয়ান। টেহট্ট হাই স্কুল 2017 সরস্বতী পুজো বন্ধ হয়ে গেল স্কুলে। হাড়োয়া 2020 সরস্বতী পুজো বন্ধ হয়ে গেল সরকারি স্কুলে। দাড়িভিটে বাংলা টিচার চেয়েছিল, উর্দুর টিচার পাঠিয়ে দিল, তাপস রাজেশ পুলিশের গুলিতে মরে গেল। তারপরে কালিয়াগঞ্জে আমরা দেখলাম, কালিয়াচকে আমরা দেখলাম পুলিশ থানা পুড়িয়ে দিল, আনরুলি মব জিহাদি জামাতিরা। এখানে 10,000 খারাজি মাদ্রাসা যার কোনো হিসেব নেই, খাগড়াগড়ে জিহাদিরা বম ব্লাস্ট করলো। তো এটা হচ্ছে পশ্চিমবাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি। মানে যত জিহাদি জামাতি, যত দেশবিরোধী শক্তি আছে, যত এরকম মৌলবাদী শক্তি আছে, ইসলামিক মৌলবাদী শক্তিরা, এরা প্রশ্রয় পাবে, এরে উচ্ছ্বাস হবে। বিভিন্ন জায়গায় শমশেরগঞ্জ মুর্শিদাবাদে শঙ্খধ্বনি ব্যান হয়ে গেছে, দুর্গাপুজো পারমিশন নিয়ে করাতে হচ্ছে, রামনবমী পারমিশন নিয়ে করাতে হচ্ছে। তার মানে 22 তারিখে এরা যেটা সাম্প্রদায়িক সম্প্রীতি করবে সেটা হচ্ছে টিএমসির গুন্ডা বাহিনী রাস্তায় নামবে, এই শেখ শাহজাহানের মতন ক্রিমিনালরা রাস্তায় নামবে। রাস্তায় নেমে এরা সুনিশ্চিত করবে যে হিন্দুরা, পশ্চিমবাংলার ধর্মপ্রাণ মানুষ, পশ্চিমবাংলার রাম ভক্তরা যাতে পুজো না করতে পারে, যাতে এরা কোনোভাবে উচ্ছ্বাস না করতে পারে, উৎসব না করতে পারে। কেননা ইতিমধ্যেই আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে একদম পুলিশকে নির্দেশ দিলেন, এই শোনো কারা কারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, নাকা বসাও, ঘরে ঘরে সার্চ করো, করে বের করে যারা যারা জয় শ্রীরাম বলেছে এদের জেলে পুরে দাও। এই মাননীয় মুখ্যমন্ত্রী করেছে। এই মাননীয় মুখ্যমন্ত্রী 2021 ইলেকশনের পরে খেলা হবে স্লোগান বাজিয়ে রাম ভক্তদের, সহস্র রাম ভক্তদের খুন করা হয়েছে। এই তার সঙ্গে কিন্তু বহিরাগত বলা হয়েছে, যারা যারা জয় শ্রীরাম স্লোগান দেন তারা বহিরাগত, বাইরের রাজ্য থেকে আসছে, এটাও বলা হয়েছিল সেই সময় গাড়ি থেকে নেবে। হিন্দু বিরোধী সরকার, গীতা বিরোধী সরকার, গীতা পাঠের বিরোধিতা করেছে। আজকে রাম জন্মস্থানের এই যে আমাদের অনুষ্ঠান, এটাকে বিরোধিতা করছে। প্রকারান্তরে এই মেসেজ দিচ্ছে যে 22 তারিখে তোমরা হিন্দুরা যদি কোনো কিছু করতে চেষ্টা করেছো, আমাদের গুন্ডা বাহিনী, আমাদের দুধেল গাই রাস্তার উপরে থাকবে, তোমরা কি করে কিছু করো আমরা দেখে নিচ্ছি। এই হুমকি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য ওনার জেল হওয়া উচিত। উনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন। আপনাদের এই বক্তব্য এবং এই আশঙ্কার জায়গা থেকে আমি জানি না কি শুভেন্দু অধিকারীও একই কথা বলেছেন, কারণ যেহেতু এ রাজ্যে অনুমতি নিয়ে মিছিল করার পরও রামনবমীর মিছিলে অশান্ত হয়ে উঠেছে এবং রাজ্যের পুলিশ সেটা নিয়ন্ত্রণ করতে পারেনি, সেহেতু শুভেন্দু অধিকারী এই প্রেক্ষিতেও কিন্তু আবেদন করেছেন যাতে যদি মিছিল হয়ে থাকে সেখানে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করা হোক। যদিও এর পাল্টা বিবৃতিও এসছে। তিনজনের বক্তব্য শোনাবো, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী এবং একই সঙ্গে শতাব্দী রায়। তিনজনের বক্তব্য শুনে আমি আসছি। রাম গবেষক আমাদের সঙ্গে রয়েছেন, তা মানসবাবু তার কাছে আসবো, শুনুন। একতার বিরুদ্ধে, সংহতির বিরুদ্ধে কাজ করে এসছেন, তারাই সংহতি মিছিল করছেন। এর চেয়ে বিড়ম্বনা কী হবে? আর কেন্দ্রের সরকার
বা দেশ জুড়ে যা অনুষ্ঠান হয় তার বিরোধিতা মমতা ব্যানার্জি চিরদিন করেছেন। এটাকে উনি রাজনীতি মনে করেন। তার জন্য আজকে এমন জায়গায় পৌঁছে গেছেন, তার আলাদা জাতীয় সঙ্গীত চাই, জাতীয় পতাকা চাই, আলাদা হয়তো কোর্টও চাইবেন, এমনকি আলাদা পার্লামেন্ট তৈরি করার কথা একসময় বলেছিলেন। তো যার ব্যবহারের মধ্যে, যার চিন্তাভাবনার মধ্যে কোথাও সংহতি একতা নাই, তিনি সংহতি যাত্রা যতই করুন কিচ্ছু হবে। বলেছে এটা কিন্তু প্রতিবাদের জন্য নয়, তাহলে প্রতিবাদের জন্য নয়, বিরোধিতার জন্য নয়, তাহলে মিছিলটা করছেন কেন? স্পষ্ট হয়ে গেল এটা একটা বাইনারির খেলা। ওখানে রাম মন্দির উনি করবেন, সেই রাম মন্দিরে ইনি নেই, ইনি একটা মিছিল ডাকবেন, সেই মিছিলটা প্রতিবাদের মিছিল নয়, বিরোধিতার মিছিল নয়, সাধুদের ভালোবাসার মিছিল। কেননা উনিও আবার রাম মন্দির করবেন, ওনার অনুপ্রেরণায় মেদিনীপুরে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। ফলে এটা ধর্মকে ব্যবহার করে তার সিঁড়ি বেয়ে রাজনীতির ক্ষমতা, এইটার মনোভাব, এবং সেক্ষেত্রে বিজেপি তৃণমূল একই রকম মনোভাবে চলে, অথচ মাইনরিটি খেলা খেলতে হবে, এটা আরেকবার স্পষ্ট হয়ে গেল। এমন একটা কাজ করছে, ভগবানকে এমনভাবে ব্যবহারের জায়গায় চলে যাচ্ছে যেখানে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হচ্ছে। সেটা তো সবার জন্য, আমাদের সবার জন্য দুর্ভাগ্য যে ভগবানকে তাকেও, তার জন্য ফ্রিডম নেই আর কি। শতাব্দী রায়ের বক্তব্য শুনছিলাম যে ঈশ্বরকেও ব্যবহার করতে হচ্ছে, যদিও কিছুক্ষণ আগে তার আগে দিলীপ ঘোষ এবং সুজন চক্রবর্তীর বক্তব্য শুনছিলাম যে কোথায় কিভাবে এই রাম মন্দির, এই আরেক রাম মন্দির তৈরি হচ্ছে আমাদের এই রাজ্যে মেদিনীপুরে। পুরীর মন্দির তার অনুকরণে তৈরি হচ্ছে, দীঘাতে মন্দির, জগন্নাথ মন্দির তার কাছাকাছি সমসাময়িক, শুধুমাত্র মানে সেক্টরটা, কোথাও ট্যাগটা বদলে গেছে, কারণ পুরীর মন্দিরে মানুষ যাচ্ছেন প্রার্থনার জন্য, ঈশ্বরের দর্শনের জন্য, আর এক্ষেত্রে রাজ্যের জগন্নাথ মন্দির সেটা দেখানো হচ্ছে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, কালচারাল অ্যাক্টিভিটি সেন্টার, তার আওতায় ফেলে সেখানে মন্দির করা হচ্ছে। কিন্তু বিষয়গুলো একই, মানে সবকিছুর যেন একটা পাল্টা, সবকিছুর যেন একটা নিজস্ব, মানে একটা পাল্টা, মানে একটা হোমমেড ব্যাপার একখানা, সবকিছুর হোমমেড ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি সবকিছুরই হোমমেড একটা প্রসেস বানাতে চায় রাজ্যের সরকার, এ রাজ্যে রাম মন্দির হবে, এ রাজ্যের পুরীর মন্দির হবে, কিন্তু যখন অন্য রাজ্যে এবং গোটা দেশের, আমি এক্ষেত্রে আসবো মানসবাবুর কাছে, সত্যি কি শ্রীরামচন্দ্রকে কোনো একটা নির্দিষ্ট রাজ্যের বলা যেতে পারে? ভারতের সঙ্গে তার সম্পর্ক নেই, শুধুমাত্র নির্দিষ্ট একটা জায়গার, একটা রাজ্যের সঙ্গে সম্পর্ক, অযোধ্যার সঙ্গে। এটা কি করে হতে পারে? আপনার গবেষণা কি এটা বলছে? আর দ্বিতীয়ত একটা প্রশ্ন রাখলাম আমি, জয় শ্রীরাম স্লোগান যখন দেওয়া হচ্ছিল, যেটা কিছুক্ষণ আগেই দেবাশিস বাবু তার রেফারেন্স টানলেন, তিনি বলছেন যে বাইরে থেকে আসা জয় শ্রীরাম স্লোগানকে রাজ্যের শাসক দল খুব সূক্ষ্মভাবে প্রমাণ করার চেষ্টা করেই ছেড়েছেন যে এই স্লোগান যারা দিচ্ছেন তারা ডেফিনেটলি রাজনৈতিক দলের, এবং এই স্লোগান যারা দিচ্ছেন তারা ডেফিনেটলি ভিন রাজ্যের, পশ্চিমবঙ্গের কেউ জয় শ্রীরাম বলতে পারবেনই না, পারেনি না, এটা সম্ভবই নয়। ব্যাপারটা কি এতটাই সহজ মানসবাবু? না, প্রথমেই স্বর্ণালী, ওখান থেকে যে সম্প্রীতির ছবি দেখা যাচ্ছে অযোধ্যাতে, সেটা তো তোমরা চোখের সামনে দেখছো এখন, যে গোটা পৃথিবীর লোকেরা আসছে, এবং রাম যে শুধু রাজ্য কেন, শুধু ভারত নয়, পুরো দক্ষিণ পূর্ব এশিয়া জুড়েই রামের অস্তিত্ব, সেটা প্রমাণ হয়ে গেছে। কারণ ওখানে সাউথ কোরিয়া আসছে, জাপান আসছে, চীন আসছে, ভুটান আসছে, নেপাল আসছে, সেইটা নিয়ে কোনো সংশয় আর থাকার কথা নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখন যেটা নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, যদি সাধারণ মানুষ হিসাবে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য অনেকবার শুনেছি, আমার মনে হয় যে যদি তার কথা আক্ষরিকভাবে সত্যি হয়, তিনি যা যা বলেছেন, তাহলে সেখানে আপত্তির কিছু নেই, বরঞ্চ কতগুলো নতুন দিশা তিনি পেয়েছেন, এবং সম্ভবত অযোধ্যার প্রেরণাতে তিনি এটা করছেন। কেন বলছি? ধরো অযোধ্যাতে এই সময় গোটা পৃথিবীর একটা সম্প্রীতির ছবি দেখা যাচ্ছে। তিনি প্রথম যেটা করেছেন যে 22শে জানুয়ারি একটা সম্প্রীতি দিবস বা সংহতি দিবস পালন হবে। আপত্তি কোথায়? যদি আমরা 12ই জানুয়ারি দিনটাকে জানি বিবেকানন্দের জন্মদিন, যুব দিবস পালন হয়, সন্ন্যাসী দিবস, ধর্ম দিবস নয়। তার মানে এবার থেকে পশ্চিমবঙ্গের ইতিহাসে রামলালার যেদিন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে,
সেদিন থেকে প্রতি বছর সম্প্রীতি দিবস বা সংহতি দিবস পালন করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী এটা পরোক্ষভাবে ঘোষণা করেছেন। তো এটা প্রত্যেক রাম ভক্তের কাছে আনন্দের বিষয়, এটা নিয়ে অহেতুক বিতর্কে না জড়ানোই ভালো। কারণ এটা যদি হয় যে গোটা ভারতবর্ষে হয়তো আগামী দিনে এটা হবে যে 22শে জানুয়ারি সম্প্রীতি দিবস বা সংহতি দিবস, তো এটা শুভ উদ্যোগ। তিনি আক্ষরিকভাবে যা বলেছেন সেগুলো যদি মেনে চলা হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তিনি বলেছেন প্রত্যেক ব্লকে ব্লকে জেলায় জেলায় সম্প্রীতি দিবস পালিত হবে, সেখানেও আপত্তি নেই, বরঞ্চ উপকার হচ্ছে যেটা প্রত্যন্ত গ্রামের মানুষ যারা জানতো না যে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তারা পর্যন্ত এবার জেনে যাবে। অর্থাৎ তিনি রামলালার প্রাণ প্রতিষ্ঠার বার্তাটাকে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এই সম্প্রীতি মিছিলের মাধ্যমে। তৃতীয় যেটা পয়েন্ট সেটা হচ্ছে তার যা বক্তব্য শুনেছি যে ওই দিন কালীঘাট থেকে পার্ক সার্কাসের যে মিছিল বেরোবে তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন। রামের নামে আমরা সাধারণ মানুষ হিসাবে চাইব যে ওই দিন যদি পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা প্রথম সারিতে দেখতে পাই যে রামের নামে তারা সম্প্রীতির মিছিল করছেন, সেখানে সমস্ত রাজনৈতিক দল, কারো নাম করছি না, সমস্ত রাজনৈতিক দলের নেতারা প্রথম সারিতে আছেন, সমস্ত দলের মুখপাত্ররা যারা নিয়মিত স্টুডিওতে বসে পরস্পরের বিরুদ্ধে তারা হাত ধরাধরি করছে, এবং সেখানে জয় শ্রীরাম স্লোগানে যদি আপত্তি থাকে তাহলে চৈতন্যদেব যে স্লোগান দিয়েছিলেন রাম ও রাঘব রাম ও রাঘব রাম ও রাঘব রক্ষমাম, সেটা বলতে পারেন যে হে রাম তুমি বাংলাকে রক্ষা করো, তো সেটা তো একটা সম্প্রীতির ছবি হবে। সুতরাং আমরা আপাতত এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর যে কথা শুনেছি সেটাতে যদি বিশ্বাস করি আক্ষরিক অর্থে তিনি যদি সেটা মেনে চলেন তাহলে এখনো পর্যন্ত আপত্তির কিছু নেই। বরঞ্চ পশ্চিমবঙ্গে শুধু এই বছর 22শে জানুয়ারি নয়, প্রতি বছর 22শে জানুয়ারি রামলালার প্রতিষ্ঠা দিবস সম্প্রীতি দিবস হিসাবে পালিত হোক। বন্ধ করার জন্য শুভেন্দু কোর্টে গেল, এটা সম্পর্কে আপনি কি বলবেন? আমি কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। যদি প্রতি বছর 22শে জানুয়ারি আমি লজিকের একটা পার্ট শুনেছিলাম যে আপনি একটা গ্লাসে যদি অর্ধেকটা জল থাকে তাহলে আপনি কিভাবে দেখবেন অর্ধেক গ্লাস খালি নাকি অর্ধেক গ্লাস ভরা? মানুষ কিন্তু অর্ধেক গ্লাস ভরা দেখছে, কিন্তু এই বিশ্বাসটা কতখানি থাকবে আমি জানি না যে সেখানে সমস্ত রাজনৈতিক দলের কাছে যারা এক সেকেন্ড যারা অফিসিয়াল প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকেন না তারা মিছিলে বিরোধীদের ডাকবেন এবং সেখান থেকে জয় শ্রীরামের নামে স্লোগান বা ধ্বনি জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে এগিয়ে যাবেন। এইরকম সম্প্রীতির মিছিল যে আপনি স্বপ্ন দেখছেন সেটা কতখানি বাস্তব হবে আমি জানি না, কিন্তু শুধু আমরা সাধারণ মানুষ দেখতে চাইছি রামের নামে। আমি দীপঙ্কর কাছে আসবো। এক মিনিট মানুষদা যেটা বলেছেন, মানুষদা বলেছেন আইডিয়াল সিচুয়েশন, এটা আমরা সবাই চাইছি, কিন্তু অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি আমার নিজস্ব অভিজ্ঞতা জামতলা, ক্যানিং, কুলতলি, আমরা যখন রাম প্রসাদী চাল আর রামের নিমন্ত্রণ পত্র নিয়ে গ্রামে গ্রামে গেছি, আমাদের রাম কারসেবকদের উপরে, রাম ভক্তদের উপরে আক্রমণ হয়েছে। আমাদের ঘর ঘর যেতে দেওয়া হয়নি, বাড়ি বাড়ি যেতে দেওয়া হয়নি, প্রসাদী চাল ছুঁড়ে ফেলা হয়েছে, রাম পত্র ছিঁড়ে ফেলা হয়েছে। মানুষকে ঠিক বোঝাতে পারেননি কেন? এরকম গুন্ডামি গোটা দক্ষিণ চব্বিশ পরগনা, আমি নিজে ভুক্তভোগী, আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। আমাদের যখন অভিযান চলেছে ভণ্ডামি দিয়ে শেষ করতে হয় তাহলে একদিকে একটি রাজনৈতিক দল তারা বলছেন যে রাম মন্দির নিয়ে বাড়াবাড়ির কোনো দরকার নেই, আর সেই রাজনৈতিক দল এই রাজ্যের মেদিনীপুরে আবার একটা রাম মন্দির করছে, যে রাজনৈতিক দল বলছে রাম মন্দির করে কি হবে, বাটি হাতে ভিক্ষা করতেও বসবে সবাই। সেই রাজ্যে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন, বাটি হাতে ভিক্ষা করছেন। যে রাজ্যে রাম মন্দির নিয়ে এত আপত্তি তারা সেদিনকে সম্প্রীতির মিছিল বার করতে চাইছেন, যে জানি না কি মানে বার করতে চান সেখান থেকে। সেই রাজ্যে আবার মন্দিরের জন্য কত খরচ করা হয় তার উন্নয়নের ফিরিস্তি সেই খতিয়ান দেন মুখ্যমন্ত্রী বসে নবান্নে। এটা কি সত্যি সত্যি ভণ্ডামি দ্বিচারিতা নয় দীপঙ্কর বাবু? একদম সোনালি, যে কথাটা এলো যে সম্প্রীতি মিছিল, আমি ঠিক আছে মমতা ব্যানার্জি যে মানুষদা যে ব্যাখ্যা দিলেন, এখানে আলোচনা হলো যে সম্প্রীতি মিছিল। আমি একটা প্রশ্ন পশ্চিমবঙ্গের মানুষের সামনে এই আপনাদের রিপাবলিক বাংলার মাধ্যমে করতে চাই, যে পশ্চিমবঙ্গে যদি ওই দিন ঈদ থাকতো তাহলে মমতা ব্যানার্জি কি সম্প্রীতি মিছিল করতে পারতেন? দ্বিতীয়ত, ওই দিন যদি বড়দিন থাকতো, 25শে ডিসেম্বর থাকতো, তাহলে মমতা ব্যানার্জি কি করতে পারতেন?
আজকে সনাতনীরা 500 বছর ধরে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কোর্টের রায়ের মাধ্যমে একটা মন্দির তৈরি করার জন্য সারা বিশ্বব্যাপী সনাতনীদের শুধু নয় যারা বিধর্মী, আমি এখানে বলতে চাই মোহাম্মদ ইসমাইল, রাজীব শেখ, তারা বলছে আমরা আমাদের পূর্বপুরুষ সনাতনী ছিল, আমরা ওই রাম মন্দির আঙ্গনের সামনে যাব। আমরা দেখেছি মহারাষ্ট্র থেকে একটা মেয়ে স্কুল ছাত্রী, তিনি হেঁটে চলে আসছেন, ইয়াসমিন রাম মন্দিরে যাচ্ছে। অর্থাৎ রাম মন্দির শুধু ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নয়। মমতা ব্যানার্জি কি তাহলে তার বিরোধিতা করে সেই দিন করতে পারতেন? নিশ্চয়ই তিনি করতেন না। মমতা ব্যানার্জি, আমাদের বক্তব্য এখানে মমতা ব্যানার্জির দরকার হচ্ছে একটু মাত্র রাজনীতি, এবং সেই রাজনীতি মমতা ব্যানার্জি করার চেষ্টা করছেন। তিনি চেয়েছিলেন এই মুহূর্তে সংখ্যালঘু ভোট ব্যাংক মমতা ব্যানার্জি থেকে বাইরে চলে গেছে, সংখ্যালঘুরা মমতা ব্যানার্জির কথা শুনছে না। গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি সব থেকে বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা এই পশ্চিমবাংলায় নির্যাতিত হয়েছে, মৃত্যুবরণ করেছে, ফলে সংখ্যালঘুরা মন ফিরিয়ে নিয়েছে। মমতা ব্যানার্জি চাইছেন সংখ্যালঘুদের একটা উন্মাদনা যদি পাক সার্কাসের 7 পয়েন্টে করা যায় তাহলে বিগত নির্বাচনের পরিসংখ্যান বলে দিচ্ছে যে সংখ্যালঘু ভোট ব্যাংক সরে গিয়েছে, সংখ্যালঘু ভোট ব্যাংক সরে গিয়েছে। সংখ্যালঘুরা ভরসা করছেন না, তারা এতদিন বাদে মুখ খুলছেন, তারা ওপেনলি বলছেন যে এই সরকারের আমলে এমন কিছু আলাদা করে তাদের জন্য হয়নি, এবং সেই জন্য কি তাদেরকে তুষ্ট করার আপ্রাণ চেষ্টা, যে অভিযোগ বিরোধীরা করছেন। কিন্তু যাই অভিযোগ, আমি ডিবেট শেষ করবো এখানে এই জায়গা থেকেই, যে সত্যি সত্যি দেখেছিলাম সাচার কমিটির পরবর্তীকালে কথা বলবো সোনালী, একটা কথা চলছে, আমি একটা কথাই বলবো, উন্নত হয়নি, মাদ্রাসা সার্ভিস বন্ধ, মুসলমানদের একদম শেষ, সময় একদম শেষ। আমি এই জায়গা থেকে এই ডিবেট শেষ করবো, এদিকে নজর রাখবো যে সত্যি সত্যি কেন আলাদা করে একটা মিছিলের দরকার পড়লো, কেন দরকার পড়লো? যদি যারা সম্প্রীতির নামে মিছিল করতে রাজি হলেন, যারা সম্প্রীতির নামে মিছিলের ডাক দিলেন, তাদের উচিত ছিল অনেক আগে শ্রীরামচন্দ্রের পুজোর জন্য মিছিলে পারমিশন দিয়ে দেওয়া। যারা সম্প্রীতির জন্য মিছিলের ডাক দেন, তাদের উচিত ছিল এ রাজ্যে দুর্গাপুজোর বিসর্জনের দিন পরিবর্তন না করা। যারা সম্প্রীতির জন্য মিছিলের ডাক দেন, তাদের উচিত ছিল পুজোর পারমিশনটুকু দেওয়া, অন্তত বিরোধী রাজনীতির দল রং না দেখা। তারা আবার সম্প্রীতির ডাক দিচ্ছেন, ভাবতে অবাক লাগে। দেখা যাক, আমরাও নজর রাখছি, কারণ আমরা আস্থাশীল দেশের গণতন্ত্রের প্রতি এবং আইন ব্যবস্থার প্রতি। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে এই ডিবেট শেষ করছি এখানেই। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা। একদিকে রামলালার মূর্তি, 200 কেজির রামলালার মূর্তি এসে পৌঁছচ্ছে অযোধ্যায় রাম মন্দির চত্বরে, লরি করে নিয়ে আসা হচ্ছে 200 কেজির রামলালার মূর্তির। অন্যদিকে দেখুন সরজু নদীর ধারে অসাধারণ এক লেজার শো, লেজারের মাধ্যমে রামায়ণ রাম কথা চলছে জমজমাট এই মুহূর্তে অযোধ্যার এক্সক্লুসিভ লাইভ কভারেজ শুধুমাত্র রিপাবলিক বাংলায়।